আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সবাই। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের পদার্থের গঠন চ্যাপ্টারের যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এই মডেলটা পড়িয়ে দেব। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিতরে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট টপিক সম্পর্কে আলোচনা করতে পারি। ছোট্ট না, মোটামুটি বড়ই বলতে গেলে। বিজ্ঞানী রাদারফোর্ডের অনেক সময় লেগেছিল এই জিনিস আবিষ্কার করার জন্য। সম্ভবত 1911 সালে তিনি এই জিনিসটা আবিষ্কার করেছেন যে একটা পরমাণু। আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর ভিতরে কি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাইরে ইলেকট্রন থাকে, কিন্তু এটা তো এত সহজে আবিষ্কার হয় নাই। তো বিজ্ঞানী রাদারফোর্ড হচ্ছে তোমার একটা পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেটা আবিষ্কার করেছিলেন। এখন কিভাবে তিনি এটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষায় তিনি কিছু উপকরণ ইউজ করেছিলেন। জানি আমরা যে কোনো একটা পরীক্ষা করার জন্য আমাদের কিছু উপাদান বা উপকরণ বা ইনস্ট্রুমেন্ট লাগবে। তো সেই ইনস্ট্রুমেন্ট গুলা হচ্ছে একটা লেড চেম্বার, একটা স্বর্ণের পাত, একটা জিঙ্ক সালফাইডের স্কিন, একটা রেডিও অ্যাক্টিভ মেটাল মানে তেজস্ক্রিয় ধাতু। রেডিও অ্যাক্টিভ ধরো আছে আমাদের রেডিয়াম, রেডিয়াম বা হচ্ছে পোলাডিয়াম, বা আরো আছে তোমার কি যেন বলে, ইউরেনিয়াম মানে একটি রেডি তেজস্ক্রিয় পদার্থ। হ্যাঁ, তো এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ যেগুলো আছে, যে রেডিয়াম, পোলেনিয়াম, ইউরেনিয়াম, এই ধরনের পদার্থ আমাদের দরকার আছে। তো আপাতত আমরা ধরো রেডিয়াম এবং পোলেনিয়াম নিলাম। তো এখানে তোমার এই যে এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের, এই যে আমি লিখে রেখেছি যে জিঙ্ক সালফাইড, যে স্ক্রিন, সেই স্ক্রিন, এই স্ক্রিনের ভিতরে ধরো এই একটা স্ক্রিন আমরা নিছি। এই স্ক্রিনের ভিতরে উনি কি করছে, একটা স্বর্ণের পাতলা পাত, স্বর্ণের, এই যে দেখো গোল্ড ফয়েল লিখে রেখেছে, একটা স্বর্ণের পাতলা পাত নিছে। আর এখানে এই যে তুমি বক্সে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি, লেড চেম্বার। এই চেম্বারের ভিতরে আমরা রেখেছি হচ্ছে যে আমাদের তেজস্ক্রিয় পদার্থগুলো, ধরো রেডিয়াম এবং পোলানিয়াম। এটাকে কি বলে আমার তো এক্সাক্ট মনে নাই, দাঁড়াও দেখে দিই। হ্যাঁ, রেডিয়াম এবং পোলেনিয়াম, রেডিয়াম এবং পোলেনিয়াম। তো বিজ্ঞানী রাদারফোর্ড কি করেছে, এই লেড চেম্বারের ভিতরে তেজস্ক্রিয় যে ধাতুগুলা, দুইটি ধাতু বা যে কোনো ধাতু, তেজস্ক্রিয় ধাতু নিয়েছে, ধরো এই দুটি নিয়েছে। তো এই রেডিয়াম ও পোলেনিয়াম কি করে, আমরা জানি যে তেজস্ক্রিয় পদার্থ থেকে কি বের হয়, আলফা বিটা গামা কণা বের হয়, তাই না? তেজস্ক্রিয় পদার্থ থেকে তোমার এগুলো বিকিরিত হয়। তো এই যে তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকে আমাদের আলফা কণা বিকিরিত হবে। এখন আলফা কণা কি জিনিস, ধরো এই যে হিলিয়াম, হিলিয়াম পরমাণুর কি দুই, পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4। এখন এই হিলিয়াম পরমাণু, ধরো তুমি কি করলা, যে হিলিয়াম এই হচ্ছে তোমার, এই যে হিলিয়াম যার হচ্ছে তোমার, এটা হচ্ছে নিউক্লিয়াস। ইলেকট্রন আছে কয়টা তোমার, 4টা। ধরো 4টা ইলেকট্রন আছে। এখন তুমি এই ইলেকট্রনকে বাদ দিয়ে দিলা, তুমি এই হিলিয়াম পরমাণুটাকে এখানে আনলা, যার হচ্ছে দুইটা কি আছে তোমার, দুইটা প্রোটন আছে আর হচ্ছে দুইটা নিউট্রন আছে, বুঝছো? তো এটাই হচ্ছে আমাদের আলফা কণা। আলফা কণা হচ্ছে কি, একটা হিলিয়াম পরমাণু, কিন্তু এটাকে দিয়ে হিলিয়াম পরমাণু বলা যাবে না, যখন ইলেকট্রন ব্যতীত যেই অংশ, সেটাকে হচ্ছে আমরা হিলিয়াম, সেই হিলিয়ামটাকে আমরা বলতে পারি আলফা কণা। তো এখান থেকে তোমার আলফা কণা বের হবে। আলফা কণা বের হয়ে বিকিরিত যেহেতু হয়, তাহলে তেজস্ক্রিয় পদার্থ যদি একটা বক্স থাকে, এখানে সূক্ষ্ম একটা ছিদ্র আছে মনে করো, তো এই ছিদ্র দিয়ে ছোট 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 করে তোমার এই যে তেজস্ক্রিয় পদার্থগুলো, এগুলা বের হয়ে যাবে, বিকিরিত হবে। তো ধরা হিলিয়াম বা হচ্ছে আলফা কণা যে বিকিরিত হচ্ছে, এটা দেখা যাচ্ছে যে পরীক্ষায়, যে এখান থেকে যেতে 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 এই যে যে ধাতু বা গোল্ড ফয়েল, সোনা একটা কি ধাতু না? তো পাতলা সোনার পাতের ভিতর দিয়ে বেশিরভাগ হচ্ছে ভেদ করে চলে যাচ্ছে। বেশিরভাগ কি করছে, এই যে বিকিরিত রশ্মিগুলো, এগুলো ভেদ করে চলে যাচ্ছে। কিভাবে আমরা বুঝতে পারছি যে এগুলো চলে যাচ্ছে, এই যে এখানে তোমার যে জিঙ্ক সালফাইডের যে স্পিন, এটাতে হচ্ছে স্পার্ক করে, ধরো এইরকম স্টারের মতো এইদিকে হচ্ছে স্পার্ক করবে। স্পার্কের মাধ্যমে বিজ্ঞানী বুঝতে পেরেছে যে এগুলা, এই যে বিকিরিত পদার্থগুলো, এগুলো এখানে বাধা না পেয়ে ধাতুকে ভেদ করে চলে যাচ্ছে অধিকাংশই। আর কিছু সংখ্যক দেখেছেন উনি যে এভাবে সাইডে চলে যাচ্ছে, মাঝখান দিয়ে না গিয়ে সাইডে যাচ্ছে।
আবার কিছু সংখ্যক এদিকে চলে যাচ্ছে। আবার এর মধ্যে কিছু সংখ্যক হচ্ছে, কিছু সংখ্যক না খুব কম, ধরো 20,000 তোমার তেজস্ক্রিয় যে আলো বিকিরিত হচ্ছে ওইখান থেকে ধরো একটি বিপরীত দিকে ফিরে আসছে। তো এটা কেন হচ্ছে সেটা বোঝার জন্য ধরো এই যে আমরা নিচ্ছি কি এখানে একটা সোনার পাত, এখন সোনা যেহেতু একটা ধাতু, তাহলে এই যে এখানে নিশ্চয়ই ছোট ছোট সোনার পরমাণুগুলো আছে, পরমাণু 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 অনেকগুলা পরমাণু গঠিত হয়েছে একটা ধরো সোনার পাত বা একটা পদার্থ তৈরি হয়েছে। তো তুমি কি করলা, এই যে এখানে ধরো এটা একটা কি পরমাণু, স্বর্ণের একটা পরমাণু, গোল্ডের গোল্ডের একটা পরমাণু তুমি নিলাম। তো এই পরমাণুর ধরো এই যে বাইরের দিকে আমরা থাকে জানি কি ইলেকট্রন থাকে, এই যে 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 দিকে 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 ইলেকট্রন থাকে, আর এই যে মাঝখানে মাঝখানে আমরা এখন জানি কি আমাদের নিউক্লিয়াস থাকে, কিন্তু তখন তো আমরা জানতাম না যে মাঝখানে আমাদের কি থাকে। তো এই যে আলফা কণাগুলা, ধরো আলফা কণা যেটা, যে আলফা কণা যায়, আলফা কণা কিন্তু ধনাত্মক আধান, কি ধনাত্মক আদান। কেন ধনাত্মক? দেখো আমি কিন্তু হিলিয়াম থেকে কি করে দিচ্ছি, ইলেকট্রন মাইনাস করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আলফা কণা, তাহলে নিশ্চয়ই হিলিয়ামে কি নেই, কোনো মাইনাস নেই। যেহেতু ঋণাত্মক আদান নেই, তাহলে আমরা ধরে নিতে পারি যে আলফা কণা যে বিকিরিত হচ্ছে সেটা আমাদের ধনাত্মক আদান, হচ্ছে কি পজিটিভ। তো এই যে পজিটিভ রশ্মিগুলো তোমার, এই যে পজিটিভ রশ্মিগুলো যাচ্ছে, তো উনি কি দেখতে পেলেন যে ধরো আমরা একটা ছোট্ট অংশ নিয়ে বের করে আনছি, এটাকে বড় করে লিখতেছি স্ক্রিনে, বড় করে অনেক বড় করে আমরা একটা স্ক্রিনে দেখতেছি। তো বা কোনো ধরো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি দেখতেছো, তো তখন কি হচ্ছে, এই যে ছোট 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 কি যাচ্ছে, এই যে আলফা কণা, আলফা কণাগুলো যাচ্ছে, আলফা আলফা যাচ্ছে, আলফা রশ্মি যে যাচ্ছে এখানে, আলফা রশ্মি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো এখান থেকে তিনি দেখতে পেলেন যে এই যে মাঝখান দিয়ে ছেদ করে বেশিরভাগ হচ্ছে কি চলে যাচ্ছে, পরমাণুর ভিতর দিয়ে চলে যাচ্ছে। আবার তোমার কিছু কিছু হচ্ছে তোমার এই যে এখানে গিয়ে এদিকে বিকৃত হচ্ছে। কিভাবে বিকৃত হচ্ছে, এটা তো আমাদের হচ্ছে জিঙ্ক সালফাইড কি স্ক্রিন, এই জিঙ্ক সালফাইড স্ক্রিনে এখানে স্পার্ক হচ্ছে, এখানে স্পার্ক হচ্ছে, যেগুলো যেগুলো ছেদ করছে হিট করতেছে ওগুলো তো ওগুলো স্পার্ক করছে, এভাবে এভাবে স্পার্ক করতেছে। স্পার্ক করতেছে মানে আমরা বুঝতে পারছি যে এটা ছেদ করে যাচ্ছে পরমাণুর ভিতর দিয়ে। তো আবার কিছু সংখ্যক হচ্ছে তোমার এই যে ধরো যেটা বললাম আগে, এই যেভাবে বাঁকা যাচ্ছে, আর কিছু সংখ্যক ভেদ করে চলে যাচ্ছে, আর একদম খুবই নগণ্য পরিমাণ হচ্ছে এভাবে গিয়ে আবার কি করতেছে, এই দিকেই ব্যাক করতেছে। তার মানে কি সে ভিতর দিয়ে যেতে পারছে না, খুবই কম পরিমাণ, যেটা আগে বললাম যে 20,000-এ একটি, এমন ধরো একটি হচ্ছে ব্যাক করতেছে। তো এখান থেকে তুমি কি বুঝতে পারো যে ধরো এটা যদি আমাদের একটা পরমাণু হয়, তাহলে যেহেতু বেশিরভাগ আলফা রশ্মি চলে যেতে পারতেছে, তার মানে সে কোনো ফোর্স পাচ্ছে না, মানে হচ্ছে কি তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এটা একটা পরমাণুর অংশ, একটা পরমাণু, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, বেশিরভাগ জায়গা ফাঁকা, যেহেতু বেশিরভাগ এই যে 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 চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে ধরো তুমি একটা লাইট মারলা সোজা, লাইট মারলে লাইটটা যদি ডিরেক্ট চলে যায়, তার মানে কি তুমি ফাঁকা স্থান দিয়ে মারছো, তুমি কিন্তু সামনে যদি একটা দেয়াল থাকে, দেয়াল ভেদ করে তো আর সে যেতে পারবে না। যেহেতু দেয়াল ভেদ করে যেতে পারছে না, তার মানে কি আমরা একটা ফাঁকা জায়গায় লাইটটা ধরছি। তেমনি এই যে আলফা কণা, আলফা কণাগুলো ফাঁকা জায়গা দিয়ে মনে করো যাচ্ছে, তাহলে আমরা এইখান থেকে উপনীত হতে পারি যে বেশিরভাগ জায়গা হচ্ছে পরমাণুতে ফাঁকা, আর খুবই কম পরিমাণ হচ্ছে তোমার এইভাবে রিফ্লেক্ট করে সাইড দিয়ে। ধরো এটা হচ্ছে আমাদের কি পরমাণুর মাঝখানের অংশ, একদম মাঝখানে। তো মাঝখানে যে ক্ষুদ্র যে জায়গা, ওই জায়গা থেকে তোমার এই যে সাইড বরাবর কিন্তু চলে যাচ্ছে, কিছু এই সাইড বরাবর চলে যাচ্ছে, আবার কিছু ব্যাক করতেছে। তার মানে কি ওই যে ক্ষুদ্র জায়গা, সেখান দিয়ে কিন্তু ভাইয়া তোমাদের আলফা কণা যেতে পারছে না। কেন যেতে পারছে না? নিশ্চয়ই এখানে কোনো বাধা আছে, যে দেয়ালের তোমার উদাহরণ দিলাম, বাধা আছে। ওই যে বাধাটা, সেটাকেই বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস বলেছেন। এখন কেন সেটা বিপরীত দিকে আসছে ভাইয়া? যেহেতু বিপরীত, আমরা জানি কি আলফা কণা হচ্ছে ধনাত্মক আধান, যেহেতু ধনাত্মক আধান যাচ্ছে আবার বিপরীত দিকে চলে আসছে হিট করে, তার মানে কি মাঝখানে এমন একটা কিছু আছে যেটা পজিটিভ। কারণ মাঝখানে আমরা জানি যে প্লাস আর প্লাস
কি করবে, বিকর্ষণ করবে। যেহেতু সমধর্মী আদান নিজেদেরকে মানে একে অপরকে বিকর্ষণ করে, তাহলে আমরা বুঝতে পারি যে মাঝখানে একটা ধনাত্মক আদান আছে। এই যে আইডিয়া, এখান থেকে আমরা বলতে পারি যে নিউক্লিয়াস কি ধনাত্মক, নিউক্লিয়াস ধনাত্মক। তো যেহেতু ধনাত্মক সেহেতু এই যে রিফ্লেক্ট করে কিছু সংখ্যক বিপরীত দিকে চলে আসতেছে। তো এখান থেকে আমরা উপনীত হয়েছি যে নিউক্লিয়াস হচ্ছে আদান ধনাত্মক, আর কিছু সংখ্যক হচ্ছে যেহেতু এদিকে যাচ্ছে খুবই কম পরিমাণ। তো তোমার যেহেতু বেশিরভাগ জায়গা ফাঁকা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি যে পরমাণুর সমস্ত ভর কিসে কেন্দ্রীভূত থাকে, এই যে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। আমাদের তখনো পর্যন্ত কিন্তু তোমার প্রোটনটা আবিষ্কৃত হয়েছে, নিউটনটা তখন আবিষ্কার হয় নাই। নিউটন মেবি পরে, হ্যাঁ পরে আবিষ্কার হয়েছে। তো ধরো বেশিরভাগ জায়গায় হচ্ছে তোমার মানে বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা, আর একটা ক্ষুদ্রতম অংশ আছে যে অংশ দিয়ে আমাদের ভেদ করে যেতে পারে না, রিফ্লেক্ট একটা এদিক দিয়ে যায়, একটা বাম দিক যায়, ডান দিক যায়, একটা ব্যাক করে। তার মানে কি ভিতরে ক্ষুদ্র একটা অংশ আছে, যে ক্ষুদ্র অংশে পরমাণুর সমস্ত ভর হচ্ছে কি থাকে, পুঞ্জীভূত থাকে। এখন তুমি হয়তো বলবা যে কিভাবে আমরা শিওর হলাম যে যে তোমার হচ্ছে যে ইলেকট্রন তো আছে বাইরে, তাহলে ইলেকট্রনের ভর কোথায় গেল? এই জিনিসটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে একটু পরে, আপাতত ভাইয়ের কথা বিশ্বাস করো যে এভাবে হচ্ছে পরমাণুর কেন্দ্রে হচ্ছে সমস্ত ভর হচ্ছে তোমার পুঞ্জীভূত থাকে। তো তোমরা বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষার পরে তোমার যে সকল সিদ্ধান্তে তোমার উপনীত হতে পেরেছে সেগুলো হচ্ছে যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। মাত্র আমি তোমাদেরকে বুঝাই দিলাম, এই যে পরমাণু এখান থেকে ছোট্ট গোল যে স্বর্ণের যে পাত, স্বর্ণের পাত থেকে আমরা কি করেছি, একটা ছোট্ট পরমাণু, স্বর্ণের পরমাণু নিয়ে চলে এসেছি, গোল্ডের পরমাণু। ওই পরমাণুকে আমরা যদি একটা বড় করে দেখি, একটা অ্যানালাইসিস করি যে কিভাবে কি হচ্ছে এই জিনিসটা, তাহলে জিনিসটা হচ্ছে কি, এই যে বেশিরভাগ জায়গা যেহেতু ছেদ করে চলে যাচ্ছে, তার মানে বেশিরভাগ জায়গায় সে বাধা পাচ্ছে না, বেশিরভাগ জায়গা ফাঁকা পরমাণু। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। কিভাবে আমরা বললাম পরমাণুর কেন্দ্রে কিছু একটা থাকে, কিভাবে, যে এই যে মাঝখান দিয়ে যখন যাচ্ছে পরমাণুর কেন্দ্রের দিক দিয়ে, তখন হচ্ছে কিছু রশ্মি বেঁকে যাচ্ছে, কিছু রশ্মি রিফ্লেক্ট করতেছে কম পরিমাণে। যেহেতু কম পরিমাণ, তার মানে জায়গাটা খুবই কম অংশ। ওই যে কম অংশ যে নিশ্চয়ই ধনাত্মক, যেহেতু এদিক থেকে ধনাত্মক, আর রিফ্লেক্ট যেহেতু করতেছে মাঝখানেও আমাদের ধনাত্মক আদান আছে, ওই ধনাত্মক আদানের যে ছোট অংশটা ধনাত্মক, সেইটাকে আমরা বলি হচ্ছে কি, নাম দিয়েছে বিজ্ঞানী নিউক্লিয়াস। তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। থার্ড পয়েন্ট হচ্ছে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। এখন সে যে বললাম যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, কেন? আমরা জানি কি একটা পরমাণুতে থাকে কি, এই যে বাইরে থাকে ইলেকট্রন, মাঝখানে থাকে ধরো ধরো এখনো তোমার নিউট্রন আবিষ্কার হচ্ছে না, মাঝখানে থাকে ধরো খালি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন। ধরো তখনও নিউট্রন আবিষ্কার হয় নাই, তো খালি প্রোটন আছে, প্রোটন। এখন তুমি জানো কি ভাইয়া প্রোটনের ভর কি, 1.67 ইন্টু 10⁻⁻27, তাই না, কেজি। আর তোমার যে ইলেকট্রনের ভর সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এখন তুমি দেখো এই যে 10⁻31 আর 10⁻27, এই যে জিনিসটা 10⁻31 আর 10⁻27, এই যে 10⁻31 10⁻27, এখন এখানে আছে গুণাকারে কি, এখানে আছে 9.11, এখানে আছে 1.7। এখন দেখো ভাইয়া তোমরা বলো তো কোন সংখ্যাটা বড়, এখান থেকে কোন সংখ্যাটা বড় কোনটা ছোট? দেখো এই যে মাইনাসের পাওয়ার, এই যে 31, এটা হচ্ছে আমাদের অনেক ছোট, আর এটা হচ্ছে আমাদের -27 বড়। কেন? ধরো 10⁻⁻1 আর 10⁻⁻2, 10⁻⁻1 মানে কি 1/10, আর 10⁻⁻2 মানে হচ্ছে তোমার কি 1/100। এখন 1/10 মানে 0.1, আর 1/100 মানে কত, 0.01, তাই না? তাহলে আমাদের এখানে ছোট সংখ্যা কোনটি, এই যে এটা হচ্ছে ছোট, তাহলে 0.1 আমাদের বড়, তাই না, বড় না? এখন দেখো এখানে 10⁻⁻27 আর 10⁻31,
তাইলে যেহেতু এটার সংখ্যাটা দেখো, বড় সংখ্যা যেটা 10⁻², সেটা হচ্ছে ছোট, তাহলে 10⁻31 নিশ্চয়ই আমাদের ছোট সংখ্যা। তাহলে এই যে 1/10⁻31 মানে হচ্ছে 10⁻31, আর 1/10⁻7 হচ্ছে আমাদের কত, 27 হচ্ছে 10⁻27। তাহলে এখানে আমাদের কোনটা বড় আর কোনটা ছোট? দেখো, যেহেতু পাওয়ার যেটার বড় সেটা ছোট মাইনাসের বেলায়, যেহেতু 10⁻31 হচ্ছে আমাদের কার তুলনায়, 10⁻27 এর তুলনায় বড়, তাহলে 10⁻27 সরি ছোট, তাহলে 10⁻27 হচ্ছে আমাদের কত, বড়। এখন দেখো, এই যে 10⁻31 এটা 10⁻27 এর তুলনায় অনেক নগণ্য। কেন নগণ্য? ধরো যে এখানে আমরা লিখছি 1/10 মানে কত, 0.1, আর 1/100 মানে 0.01। তাহলে 0.01 হচ্ছে কি 0.1 এর থেকে কত 10 গুণ ছোট। আবার যদি তোমার 1/100 জায়গায় 1/1000 হইতো, মানে 10⁻³ হইতো 1/, তখন আবার এটা কত গুণ, 0.001। তখন আবার এটা কত, এখানে ছিল কত 10 গুণ, এটা আবার 100 গুণ ছোট হয়ে যেত। এভাবে ধরো যদি যে 31 - 27 মানে কত, 4-এর ডিফারেন্স না? তাহলে কোনটা ছোট আমাদের? এই যে 31 কি 27 থেকে কি ছোট না? তো খুবই নগণ্য। তো যেটা যেটা খুবই নগণ্য, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ইলেকট্রনের ভরটাকে কি করতে পারি, মানে গণায় না ধরতে পারি, যেহেতু এটা প্রায় কত 3000-4000 গুণ ছোট। তাহলে আমরা এটাকে আমরা নাই ধরতে পারি। ধরো তোমার কাছে আছে 4000 টাকা, এখন তুমি এই যে আরেকজনের কাছে আছে 1 টাকা, তুমি কি তোমার ওই বন্ধুরে গণায় ধরবা যে তোর কাছে 1 টাকা আছে? আমরা ধরবো না, এটাকে আমরা হিসাবে আনতে না পারি। ধরো তোমার কাছে আছে 4000 আর তোমার কাছে আছে 1 টাকা, তুমি কি করবা, বলবো আমার কাছে 4000 টাকা আছে। 4001 টাকাকে আমরা কি না হিসাবে আনতেই পারি যে আমার কাছে 1 টাকা নাই। এমনই তখন আমরা কি করি, ইলেকট্রনের ভরটাকে আমরা কাউন্ট করি না। এই জন্য আমাদের পরমাণুর সমস্ত ভর আমরা বলতে পারি কি, যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে অনেক মানে 100% প্রায় 99.9% ভর থাকে নিউক্লিয়াসে, তাহলে আমরা নিউক্লিয়াসকে বলতে পারি যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। যে এই পয়েন্টটা, যে সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু তোমার এই যে 10⁻31টা 10⁻- তোমার ইয়ে থেকে 27 থেকে অনেক বেশি ছোট, সেক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভর যেটা 9.11 × 10⁻31 আর যে ইয়ের ভরটা তোমার প্রোটনের ভর 1.67 × 10⁻27। যেহেতু এটা হচ্ছে এটা থেকে প্রায় তোমার 3-4000 গুণ ছোট, তাহলে আমরা এটাকে নাই ধরতে পারি। আমরা শ্বাস বলতে পারি যে যে পরমাণুর কেন্দ্রে আছে যে নিউক্লিয়াসে থাকে প্রোটন, তো পরমাণুর কেন্দ্রের ভরটাকে আমরা হচ্ছে পরমাণুর ভর হিসেবে গণ্য করতে পারি। সেজন্য বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তোমার এই যে আমরা তো এতটুকু পয়েন্ট পড়াই ফেলছি, যে এই যে তোমার 1 2 3 এই 3টা পয়েন্ট আমরা অলরেডি পড়াই ফেলছি। এখন যে চতুর্থ পয়েন্ট, যে তোমার ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে। এই যে একটা পরমাণু, বিজ্ঞানী রাদারফোর্ড বলছে ভিতরে থাকে নিউক্লিয়াস, বাইরের অংশে থাকে আমাদের ইলেকট্রনগুলা। ধরো এই যে ইলেকট্রন 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 ইলেকট্রন, মাইনাস দিয়ে ধরে নিতে পারবে, মাইনাস দিয়ে বলছে যে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, পরমাণু বাইরে থাকে ইলেকট্রন। এই যে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে, তুমি বলছেন কি এই যে একটা ধরো একটা বৃত্তাকার পথ কল্পনা করেছে যিনি, তার নিউক্লিয়াসের চারপাশে যার চারপাশে হচ্ছে তোমার ইলেকট্রন গুলা ঘুরে যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরে, তো তিনি এটাকে হচ্ছে সৌরজগতের সাথেও তোমার সূর্যের সাথেও তোমার হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যেমন হচ্ছে উপগ্রহগুলা ঘুরে, গ্রহগুলা ঘুরে সরি সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলা ঘুরে, তেমন যেহেতু তার সাথে কম্পেয়ার করেছে, সেজন্য এটাকে আমরা সোলার সিস্টেম মডেলও বলে থাকি। সোলার সিস্টেম মডেল বলে, আবার বা সৌর মডেলও বলা হয়ে থাকে। তো এরপরে যে সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন, আমাদের 1 2 3 4 শেষ। নিউক্লিয়াসে প্রোটন থাকে যা ধনাত্মক চার্জযুক্ত। আমরা জানি কি পরমাণুর কেন্দ্র থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে তিনি বলছেন যে প্রোটন থাকে। এখন এটা যে ধনাত্মক কিভাবে বুঝছি আমরা, কারণ এখান থেকে আমরা আলফা কণা হচ্ছে ধনাত্মক, আর তোমার ভিতরে
যেহেতু রিফ্লেক্ট করে দুই একটা, তাহলে তার মানে কি ছোট অংশে আমাদের কি আছে, প্লাস প্লাস হচ্ছে ধনাত্মক তোমার কি করবে, বিকর্ষণ করে যেহেতু, তাহলে ভিতরে যে প্রোটনটা আছে নিউক্লিয়াসের ভিতরে এটা অবশ্যই কি ধনাত্মক। তো সেজন্য তিনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সরি, নিউক্লিয়াসে প্রোটন থাকে যা ধনাত্মক চার্জ যুক্ত হয়। আর তিনি বলছেন যে পরমাণু বৈদ্যুতিকভাবে আদান নিরপেক্ষ, মানে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ মানে কি, তার আদান নিরপেক্ষ। কিভাবে আদান নিরপেক্ষ দেখো তো, এই যে এই একটা পরমাণু যার বাইরে আছে আমাদের ইলেকট্রন আর ভিতরে আছে আমাদের কি প্রোটন। ধরো প্রোটন, প্রোটন হচ্ছে আমাদের কি, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর এটা চার্জ হচ্ছে নেগেটিভ। তো এরা নিজেদের ভিতরে সাম্যাবস্থা মানে নিজেদের ভিতরে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তো প্লাস মাইনাস নিজেদের ভিতরে হচ্ছে সাম্যতা বজায় রেখে চলে। সেজন্য আমরা বলতে পারি, যেহেতু ধরো প্লাসেরও আধিক্য নেই, সমান সংখ্যক প্রোটন হচ্ছে তোমার ইয়ের ভিতরে থাকে, তোমার নিউক্লিয়াসের ভিতরে থাকে, আর তোমার পরমাণুর বাইরে সমান সংখ্যক ইলেকট্রন থাকে। যেহেতু সমান থাকে তাহলে আমাদের ঋণাত্মক আদানের আধিক্য নাই, আবার তোমার ধনাত্মক আদানেরও আধিক্য নাই। তাহলে আমরা বলতে পারি কি এটা তোমার আদান নিরপেক্ষ, যেহেতু কোনো রকম আদান আমরা বলতে পারবো না এটাকে যে এটাতে প্লাস ইলেকট্রন আছে তোমার 10টি আর তোমার প্রোটন আছে 5টি। যদি এমন হইতো তাহলে আমরা এটা কি করতাম, আদান নেগেটিভ, যেহেতু 5টি বাড়তি ইলেকট্রন, যেহেতু নাই, যেহেতু পরমাণুর বাইরে সমান সংখ্যক ইলেকট্রন থাকে, ভিতরে হচ্ছে যদি না তুমি ওই পরমাণুটির সাথে অন্য কোনো পরমাণুর সাথে বিক্রিয়া করাও, এর আগে কিন্তু পরমাণু স্থিতিশীল থাকে। তখন কি হয়, বাইরে হচ্ছে ইলেকট্রন যতগুলো থাকে, ভিতরে প্রোটন বা পারমাণবিক সংখ্যা যেটা, যে প্রোটন হচ্ছে সেম সংখ্যক থাকে, যেহেতু প্লাস আর মাইনাস তোমার সমান সমান, সেহেতু এটা আদান নিরপেক্ষ। আশা করি তোমরা বুঝতে